সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নারী স্বাস্থ্য সুরক্ষার আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় অধিক স্থূলতা নিয়ে গর্ভধারণ, সতর্কতা ও পরিত্রাণের উপায়। গর্ভকালীন সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই সময়টাই যদি স্থূলতায় কেউ ভোগেন, আসলে কি করবেন এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শেখ জিনাতারা নাসরিন, অধ্যাপক স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগ, শিকদার মেডিকেল কলেজ, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মেনোপজ সোসাইটি। ম্যাম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে। কেমন আছেন? ভালো আছি, সকলকে শুভকামনা। ম্যাম, গর্ভকালীন অবস্থা, গর্ভধারণ থেকে শুরু করে গর্ভকালীন যে পিরিয়ড, এই সময়টাতে আসলে আমরা জানি যে ওজনের অনেকটা পরিবর্তন হয়ে থাকে। এই গর্ভকালীন স্থূলতা বিষয়টা কি একটু জানতে চাই শুরুতে। আচ্ছা, ধন্যবাদ কোশ্চেনটার জন্য। তো গর্ভকালীন যে স্থূলতা, আমরা চাইছি কি যে একটি গর্ভবতী মা একটি সুন্দর সন্তান প্রসব করবে এবং তিনি সুস্থ থাকবেন। তো এই সুস্থ থাকার কিছু নিয়ামক রয়েছে, মানে যেটা তাকে গর্ভকালীন অবস্থায় অনেক জটিলতার সম্মুখীন হতে হয়। তাদের মধ্যে একটি হচ্ছে স্থূলতা। এই যে অসম্ভব মুটিয়ে যাওয়া যেসব গর্ভবতী নারীদের হয়ে থাকে, তারা কিন্তু অসংখ্য জটিলতার সম্মুখীন হয়। যেমনটি আমরা যদি বলি, প্রি এক্লাম্পসিয়া একটা অসুখ রয়েছে, খুব হাই প্রেশার বেড়ে যায়। দ্বিতীয় এক্লাম্পসিয়া, খুব খিঁচুনি হয় এবং মাটি কিন্তু মারাও যায়। তৃতীয়ত অনেক ব্লিডিং হয়, রক্তক্ষরণ, সেটি আরেকটি কারণ। চতুর্থত ডায়াবেটিস, যেটি একটি নর্মাল মেয়ের হওয়ার কথা না, কিন্তু তিনি যেহেতু স্থূলতা হয়েছে, যেহেতু তিনি গর্ভবতী, তখন তার ডায়াবেটিস হচ্ছে। আর ডায়াবেটিস হলে শুধু মাটির কষ্ট না বা গর্ভবতী নারীটির কষ্ট নয়, তার যে মানে পেটে যে অনাগত শিশুটি রয়েছে, তার দেখা যায় অনেক অনেক জটিলতা। যেমনটি হচ্ছে অ্যাবনর্মাল বা জন্মগত ত্রুটি হতে পারে, পেট মিসক্যারেজ হয়ে যেতে পারে, অসম্ভব বড় বাচ্চা হতে পারে, যখন ডেলিভারি করার সময় বাচ্চা আঘাতপ্রাপ্ত হতে পারে, সিজারিয়ান সেকশন অনেক বেড়ে যেতে পারে, এবং যে বাচ্চাটি জন্মগ্রহণ করছে সেই বাবুটির দেখা যায় যে শ্বাসকষ্ট হচ্ছে, অনেক অনেক প্রদাহ বা ইনফেকশন হচ্ছে, সেপ্টিসিমিয়া হচ্ছে, হাইপোগ্লাইসিমিয়া, মানে তার সুগারটি কমে যাচ্ছে। নানা রকম জটিলতার মধ্যে দিয়ে সেই বেবিটিকে যেতে হয়। সুতরাং আমরা বুঝতে পারি যে স্থূলতা মোটেও কাম্য নয়। ম্যাম, আপনি কিন্তু বলছিলেন যে গর্ভকালীন স্থূলতায় যদি কেউ ভুগে থাকেন, আসলে কি কি ধরনের জটিলতার সম্মুখীন হতে পারে। শুধু গর্ভাবস্থায় মা না, তার অনাগত সন্তানেরও নানা রকমের ঝুঁকি আছে। একটু জানতে চাই যে বয়স ভেদে, যেহেতু স্থূলতার কথা আসলোই, বয়স ভেদে একজন মা কিভাবে বুঝবেন যে তার উচ্চতা বয়স অনুযায়ী ঠিক কি পরিমাণ ওজন রাখা উচিত? হ্যাঁ, এটি তো আমরা কি করি যে বিএমআই বলি, তো আমাদের দর্শক তো অত বুঝবেন না হোয়াট ইজ, মানে কি বিএমআই বলতে কি বোঝায়। তো একটা আদর্শ ওজন থাকে, কিন্তু ডক্টর বলে দেয় যে আপনার 5 ফুট 3 ইঞ্চি আপনার এটুকু ওজন হওয়ার কথা। হ্যাঁ, যেমন 5 ফুট হলে 50 কেজি, তারপর আর 2 কেজি 3 কেজি করে বাড়তে পারে। তা আমাদের দেশে দেখা যায় 5 ফুট 3 ইঞ্চি একটা মেয়ে, এর চেয়ে বড় লম্বা খুব একটা মেয়ে আমাদের নেই। আমাদের এটা হচ্ছে গড় হাইট। সেখান থেকে সে 55 কেজি ম্যাক্সিমাম হতে পারে। কিন্তু সে যখন তার ওজনটি তার বেড়ে যায়, আমরা বিএমআই বলি 23-30 এরকম হয়, তখন আমরা তাকে বলি স্থূল। তো এখন সেটি আর বুঝতে পারছে না, তার তো আর বিএমআই সম্পর্কে ধারণা নেই, তিনি তো ডক্টরের কাছে এলেন। তখন ডক্টর কি করবেন, তাকে খুবই ভালো হয় যদি গর্ভবতী একটি মা গর্ভ অবস্থার আগে যদি ডক্টরের কাছে পরামর্শ নিতে যায়। একে আমরা বলি প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং। যে ডক্টর, আমি তো বাচ্চা নেব, সন্তান নেব, আমার কি কি হওয়া উচিত। তখন খুব বেশি মোটা থাকে, ওজন যদি বেশি থাকে, তাহলে তার যে ডক্টর, তিনি তাকে বলবেন যে তুমি একটু ওজন কমিয়ে নাও, অ্যাটলিস্ট 5 কেজি ওজন কমিয়ে নাও। তো এটি তো হয় না, হলে খুবই ভালো হতো। এখন মনে করি যে আমাদের গর্ভকালীন মা তিনি আসছেন, প্রতি মাসে তার কতটুকু বাড়া দরকার। প্রথম 3 মাস কিন্তু একটি গর্ভবতী মা খেতে পারেন না, বমি হয়, তারপর তার একটু ডিসপেপসিয়া থাকে, খেতে পারেন না, বমি হয়ে যায় খেলে, ফলে তার ওজনটা কিন্তু খুব একটা বাড়ে না ফার্স্ট ট্রাইমেস্টার, প্রথম 3 মাসে যদি বলি। এর পরের 3 মাস, 9 মাস যদি প্রেগনেন্সি ধরি, প্রথম 3 মাস, মাঝের 3 মাস, পরের 3 মাস, মাঝের 3 মাসে তিনি খেতে পারেন। তখন আমরা তাকে বলি মাসে 1 থেকে 2 কেজি, এর বেশি নয়। কিন্তু অনেক সময় দেখা যায় যারা স্থূল হন বা অতিরিক্ত মুটিয়ে যান, তারা 3 কেজি 4 কেজি বেড়ে যাচ্ছেন। তো আমি তখন বুঝতে পারবো, তো তাকে আসতে হবে ডক্টরের কাছে, যে ওজন যখন দেখবেন যে তার 1 কেজি 2 কেজির বেশি বেড়ে যাচ্ছে, তখন তার খাওয়াটা আমরা কমিয়ে দিতে বলবো।
বিশেষত এখন যেহেতু তার সন্তান আছে গর্ভে, সব খাবারটা কমানো যায় না। আমরা শুধু কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারটাকে কমিয়ে দিই, বলবো যে ভাত কম খাবেন, সবজি বেশি খাবেন, মাছ মাংস যেমনটি খাওয়ার তেমনটি খাবেন। তো একটি নারী, একটি গর্ভবতী নারী সাধারণত 1 কেজি থেকে 2 কেজি প্রতি মাসে বাড়বে, এর বেশি নয়। তো অ্যাভারেজ যদি আমরা চিন্তা করি একটা পুরো গর্ভকালীন সময়, আমাদের দেশে 8 থেকে 10 কেজি ইজ দ্য আইডিয়াল। কিন্তু যখন 12 কেজি 15 কেজি হয়ে যাচ্ছে, 20 কেজি হয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে স্থূলতা, এবং তখনই কিন্তু এই জটিলতা আসে। আমরা কিন্তু আরো জানলাম যে আসলে স্থূলতার জন্য কখন আমরা আখ্যায়িত করব, ঠিক কতটুকু ওজন বাড়তি থাকলে। আপনি বলছিলেন যে খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনা হয়ে থাকে এবং এই সময়টাতে মায়েদের কিন্তু অতিরিক্ত একটু খাবার দেওয়া হয়ে থাকে তার অনাগত সন্তানের জন্য। তারপর একটু জানতে চাই আমাদের দর্শকদের জন্য যে এই যে অতিরিক্ত স্থূলতার প্রতিরোধে আসলে গর্ভকালীন সময়টাতে ডায়েটটা বা খাদ্যাভ্যাস কি রাখা উচিত? এটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন? যে অনাগত শিশুটি বড় হবে, তার সমস্ত অক্সিজেন, বুদ্ধিমত্তা, তার ব্লাড সব মার কাছ থেকে আসবে। তো স্বভাবতভাবেই মায়ের খাবারটি খুব সুষম হতে হবে। একটি সুস্থ মাকে একটি সুস্থ সন্তান জন্ম দিতে হলে তার খাবারটি কিন্তু খুব যত্ন করে খেতে হবে। তো আমরা সাধারণত বলি যে আমাদের একটা ভুল ধারণা আছে যে সন্তান পেটে এসেছে, দুজনের খাবার খেতে হবে। এটি কিন্তু ঠিক নয়। তখন কি হচ্ছে, মা খুব বেশি করে ভাত খাচ্ছেন, বেশি করে চিনি খাচ্ছেন, তাতে কিন্তু মুটিয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে। আমরা বলি যে বাড়িতে আপনি একটি ডিম খাবেন, 2 গ্লাস দুধ খাবেন, এটি কিন্তু আমিষ আসবে। প্লাস বাড়িতে যে ভাত আপনি আগে খেতেন সেটুকুই খাবেন, সবজিটা বাড়িয়ে দেন, সালাদ বাড়িয়ে দেন, প্লেটে অনেক রকমের কালারফুল মানে অনেক রঙের খাবার, যেমন গাজর, বিট, হ্যাঁ, সবুজ সবজিগুলো, শাক, ঢ্যাঁড়স, পটল, বেগুন, এটা যদি বাড়িয়ে দিই আমরা, তাতে কিন্তু তার পেটটা ভরে যায় এবং সবজির সংখ্যা বেড়ে যায়। তারপর তাকে আমরা এক্সট্রা বলি যে আপনি বেশি করে ফল খাবেন। অন্য সময় তো অল্প ফল খেতে, ওনার ডায়াবেটিস নেই, নানা হরেক রকমের ফল খেতে পারেন। আর দেশীয় ফল তো আরও সুন্দর। আমরা ভাবি যে অ্যাপেল, আঙুর বা ওগুলো খেলেই বোধহয় বেশি ভালো হবে, তা না। ভিটামিন সি আমাদের আমড়া আছে, আমলকি আছে, জাম্বুরা আছে, অ্যাপেল আছে, বড়ই আছে, কত রকমের খাবার আছে, কলা আছে, তরমুজ আছে, বাঙি আছে, তারপরে ডালিম আছে, তারপরে আমাদের যে সফেদা আছে, কত রকমের আমাদের ফল আছে। সেগুলো খেলেও কিন্তু পেটও ভরে যায় সুন্দর, প্লাস অনেক রকমের ভিটামিনস আসে। মাছ মাংস, হ্যাঁ, আর যদি আমরা প্রান্তিক মেয়েদের দিকে তাকাই, এভাবে তাকে ইম্পোজ করাটা ঠিক হবে না যে প্রতিদিন মাংস খেতে হবে, প্রতিদিন মাছ খেতে হবে। সেখানে কিন্তু যে মেয়েটিরও মনে হয় আমি হয়তো প্রায় বঞ্চিত হচ্ছি, যার হাজব্যান্ড বেচারা সে হয়তো অত পারছে না, বাড়িতে যে মা শাশুড়ি আছেন তাদেরও বিব্রত লাগে। সুতরাং তাকে শুধু বলতে হবে আপনি একটি ডিম খাবেন প্রতিদিন, আর বাড়িতে যেরকম মাছ মাংস হচ্ছে সেটি আপনারা যেরকম খান সেরকম খাবেন। এবং গ্লাসের দুধটা তো অত দাম নয়, অথচ হাই হাই ভেরি প্রোটিনিয়াস খাবার, আপনি 2 গ্লাস দুধ খাবেন, এটা হলেই খুব ভালো। তো এটুকু খাবার তাকে খেতেই হবে। আর আসলে তো দেখা যায় তারা ডিমও পান না, দুধও পান না, তাই না? শুধু ভাত আর আলু ভর্তা খেয়ে হয়তো, ডাল খেয়ে হয়তো দিন কাটাচ্ছেন। কিন্তু তাকে আমরা যদি একটু বুঝিয়ে বলি, তখন দেখা যায় হ্যাঁ, তার বাড়িতে তার পরিবেশটা চেঞ্জ হয়। হাজব্যান্ডও বলে হ্যাঁ, আমার ওয়াইফ যেমন করে তিনি একটা ডিমের জোগাড় করেন, একটা গ্লাসের দুধের জোগাড় করেন। তো এটুকু খুব ফিজিবল। এর চেয়ে বেশি বললে হয় কি, তাদের পক্ষে সম্ভব হয় না। আর ভাত, চিনি, তারপরে চিনি জাতীয় খাবার অল্প, যেটুকু তিনি ভাত খান, 2 বেলা ভাত খাবেন, সকালে রুটি খাবেন, সবজি খাবেন, এনাফ। এই সময়টাতে আমরা কিন্তু জানলাম যে খাদ্য তালিকায় আসলে কি থাকা উচিত এবং কি কম রাখা উচিত। আপনি কিন্তু চিনির পরিমাণ একটু কমাতে বলেছেন, ভাতের পরিমাণ একটু কমাতে বলেছেন, নর্মাল পরিমাণ মানে কমানো না, জাস্ট নর্মাল স্বাভাবিক পরিমাণ খাবে। এই সময়টাতে কিন্তু আরেকটি বিষয়ে যারা সচেতন, এখন তো সচেতন হয়েছেন আগে থেকে, বলেন যে সাপ্লিমেন্ট খাবো কিনা, আয়রন ট্যাবলেট প্রয়োজন কিনা, ক্যালসিয়াম খাবো কিনা। অনেক মায়েরা বলে ক্যালসিয়াম খেলে তাদের বমি বমি লাগছে, ডিসকন্টিনিউ করে। আসলে এই অবস্থাতে সাপ্লিমেন্ট বা এই আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট কতটা গুরুত্ব, এবং আরেকটি বিষয় ম্যাম বলে যে ক্যালসিয়াম খেলে তাদের ওজন বেড়ে যাচ্ছে, এই বিষয়টাতে একটু জানতে চাই। হ্যাঁ, এটি খুব মজার, একটু মিথ রয়েছে, আমাদের অনেক মিসকনসেপশন রয়েছে এবং আমাদের অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তো আসলে আমাদের এখানেই আমাদের মানে কাজ করার জায়গা আছে, যে আমাদের দেশে আসলে মেয়েরা কিন্তু রক্তশূন্যতায় ভোগে
আমরা যদি স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই, সমীক্ষার দিকে, 30% মেয়ে কিন্তু রক্তশূন্যতা, আয়রন ডেফিসিয়েন্সি রক্তশূন্যতায় ভুগে থাকেন। এবং তিনি যখন গর্ভবতী হন তার তো শরীরে অনেক রক্তের ডিমান্ড বেড়ে যায়, আয়রনের ডিমান্ড বেড়ে যায়, কারণ নতুন যে বেবিটি হচ্ছে তার মধ্যে তো রক্তই তৈরি হচ্ছে। হ্যাঁ, তো সুতরাং তার কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হয়, অ্যাটলিস্ট ফিজিওলজিক্যাল অ্যানিমিয়াও তৈরি হয়। তো তাকে কিন্তু আমরা আয়রন সাপ্লিমেন্ট দিই এবং দিতেই হয়। তো এটি কিন্তু আমরা সাধারণত প্রথম 3 মাস দিই না, কারণ তখন তিনি খেতে পারেন না। বরং আয়রন যেটি ডক্টর ফারজানা সুন্দরকে বলছিলেন যে খেলেই তার বমি বমি হয়, আসলেই কিন্তু প্রথম 3 মাসে তিনি এত বমি করেন যে তখন তার উপর আমরা ইচ্ছে মতো মেডিসিন চাপিয়ে দিই না। যেটি নিতান্ত প্রয়োজন, ফলিক অ্যাসিড দিই, ফলিক অ্যাসিড জিঙ্ক দিই, আর একটু বমির জন্য বা অ্যাসিডের জন্য ওষুধ দিই, এইটুকু দিলে এনাফ। কিন্তু যখন তিনি স্টেবল হতে থাকেন, 3 মাস পেরিয়ে মাঝখানে 3 মাসে চলে আসেন, তখন তার বেবিটিও কিন্তু বড় হচ্ছে, অনেক গ্রোথ হচ্ছে, বেবির ডিমান্ড কিন্তু অনেক বেড়ে যায়। তখন আমরা খাবারের পাশাপাশি সাপ্লিমেন্ট দিয়ে থাকি। আয়রন তার অন্যতম একটি সাপ্লিমেন্ট। তাছাড়া তো আমরা একটু টেস্ট করেই নিই, একটু দেখেই নিই তার হিমোগ্লোবিন কতটুকু আছে, তাই না? সেটি দেখে নিই, যদি বেশি কম থাকে ইনজেকশন দিই, বেশি কম থাকলে তো ব্লাডও দিতে হতে পারে। সুতরাং আয়রন খাওয়াটা খুব জরুরি। তবে মানে কোষ্ঠকাঠিন্য হতে পারে, সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি আপনি সবজি খাবেন, ইসবগুলোর ভুসি খাবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন, তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য হয় না, বরং আরও ভালো হয়। এবং তাতেও যদি কোষ্ঠকাঠিন্য হয় তখন আমরা মানে সিরাপ দিয়ে থাকি। দ্বিতীয়ত ক্যালসিয়ামের কথা বলছি। ক্যালসিয়াম কিন্তু খুবই প্রয়োজন। কেন? যে শিশুটি বড় হচ্ছে ধীরে ধীরে, তার হাড়টি গঠনের জন্য ক্যালসিয়ামের ভূমিকা অপরিহার্য। সুতরাং আমরা যে 2 গ্লাস দুধ দিয়েছি, সাধারণত একটি মায়ের দেখা গেছে যে 1000 থেকে 1200 এরকম মিলিগ্রাম ক্যালসিয়াম লাগছে। তাহলে 2 গ্লাস দুধে আমরা 500 মিলিগ্রাম পাচ্ছি। আর রেস্ট অফ দ্য ক্যালসিয়াম তাহলে নিতে হবে সাপ্লিমেন্ট থেকে, বিশেষ করে আমাদের দেশে। তো আমরা তো শুধু ক্যালসিয়াম দিই না, আমরা ভিটামিন ডিও দিয়ে থাকি। কেন? আমাদের দেখা যায় যে মোস্ট অফ দ্য গর্ভবতী নারী তারা কিন্তু ভিটামিন ডি থেকে বঞ্চিত হন, এবং তাদের যদি আমরা এস্টিমেট করি দেখে যে হ্যাঁ ভিটামিন ডি অনেক কম আছে এত সূর্যের দেশ হয়েও। তো সেই জন্য যখন আমরা ক্যালসিয়াম ডি সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম ডি যখন দিচ্ছি, তাতে তার শিশুটির জন্য অত্যন্ত ভালো হচ্ছে। অতএব একটু কষ্ট হলেও ক্যালসিয়াম আর আয়রন খেতে হবে। যদি কনস্টিপেশন হয় তার জন্য মেডিসিন রয়েছে, যদি ভমিটিং টেন্ডেন্সি থাকে তার জন্য মেডিসিন রয়েছে, তার জন্য সাপ্লিমেন্টটাকে বন্ধ করা যাবে না। তবে হ্যাঁ, এখন যদি তার হিমোগ্লোবিনের মাত্রা খুব বেশি থাকে, 13, 14 এত থাকলে তখন তো আমরা আয়রন দেবো না, খামাখা কেন দেবো, তাই না? কিন্তু মোস্ট অফ দ্য উইমেন তাদের হিমোগ্লোবিন দেখা যায় 10, 11, তখন বাধ্য হয়ে দিতে হয়। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য এবং মূল্যবান তথ্য এবং পরামর্শ দিয়ে আমাদের দর্শকদের উপকৃত করার জন্য। আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ডক্টর টিভি, এত সুন্দর সঞ্চালনা, কলাকুশলী এবং দর্শকের জন্য ধন্যবাদ ম্যাম। দর্শক, কথা বলছিলাম অতিরিক্ত স্থূলতায় গর্ভধারণ সতর্কতা ও পরিত্রাণের উপায়। আশা করি আজকের পর্ব থেকে দর্শক আপনারা গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ডক্টর টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন নারী স্বাস্থ্য সুরক্ষার আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডক্টর টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।